হ্যালো and আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি ডি সাজ্জাদুর আহমেদ এবং আজকে আমরা আলোচনা করব কিভাবে ডিআইইউ সিএসসি স্টুডেন্ট তাদের ফাইনাল ইয়ার প্রজেক্ট রিপোর্ট আর ইন্টার্নশিপ রিপোর্টটা প্রজেক্ট কমিটি প্রোভাইডেড যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটের আলোকে লিখতে পারে। কারণ অনেক সময় দেখা যায় ফরম্যাটটা প্রোভাইড করা অলরেডি হয়ে থাকলেও তারা ঠিকমতো রিপোর্টটা লিখতে পারে না। সো আমি এই ভিডিওটার মাধ্যমে এই রিপোর্ট রাইটিং কনসেপ্টটা আসলে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, সো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা অলরেডি আমাদের সিএসসি প্রজেক্ট কমিটির গুগল সাইটে অনেক আগে থেকে প্রোভাইড করা আছে এবং খুবই চমৎকারভাবে ইনস্ট্রাকশনগুলো দেয়া আছে। কিন্তু তারপরেও কেন জানি আমরা অনেক সময় রিপোর্ট লিখতে গিয়ে ভুল করে থাকি। যেমন শুরুতে কিভাবে আমাদের কি ফরম্যাটে লিখতে হবে, আমাদের ফন্ট সাইজটা কি হবে, যেমন টাইটেলটা আমাদের ফন্ট সাইজ হবে 12 এবং হবে বোল্ড। সো সব কিছু এখানে বলে দেওয়া আছে। এরপর স্টুডেন্টদের নেম এবং আইডি। তারপর এই পার্টটুকু আসলে সবার জন্য মোটামুটি কমন, কারণ এই পার্টটুকু সবাইকেই রাখতে হবে। সো এই টার্মসটুকু আমাদের ফন্ট সাইজ 14 রাখতে হবে। এরপরে সুপারভাইজ বাই নেমের সাইজ হবে 14, ডেজিগনেশন হবে 14, ডিপার্টমেন্ট অ্যান্ড দেন ইউনিভার্সিটি কো সুপারভাইজ বাই অ্যান্ড সো অন। তারপরে আমাদের ইউনিভার্সিটির নেম, লগো। এরপরে আমাদের ফাইনাল ডিফেন্সটা কখন হচ্ছে সেটা আমরা এখানে লিখে দেবো। সো এক্স্যাক্টলি এই জিনিসগুলো অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে আমরা জাস্ট এটা একটু কেয়ারফুলি পড়ে নিলেই পারি। সো সব কিছুই এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে। এরপরে হচ্ছে বোর্ড অফ এক্সামিনার। সো বোর্ড অফ এক্সামিনারটা চেঞ্জ হয়, এটা প্রজেক্ট কমিটি ফাইনাল ডিফেন্সের পরে পাঠায় দেয়, অনুযায়ী বসিয়ে দিলেই হবে। সো এরপরে আমাদের ডিক্লারেশন পেজ। সো এগুলো হচ্ছে প্রিডিফাইন অ্যাকচুয়ালি। এখানে জাস্ট প্রজেক্ট টাইটেল অনুযায়ী, সুপারভাইজার নেম অনুযায়ী এবং অ্যাকচুয়ালি স্টুডেন্ট ওয়াইজ চেঞ্জ হবে জিনিসগুলো, আদারওয়াইজ অলমোস্ট সেম। অ্যাবস্ট্রাক্ট তো ডেফিনেটলি আমাদের প্রজেক্ট বা ইন্টার্নশিপের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। এরপরে আমাদের টেবিল অফ কন্টেন্ট। সো টেবিল অফ কন্টেন্টের চ্যাপ্টারগুলো, চ্যাপ্টারের কন্টেন্টের নেম হবে 14, চ্যাপ্টারের নেম হবে 14 অ্যান্ড বোল্ড। এরপরে ভেতরের যেগুলো আছে সেগুলো হবে, অর্থাৎ সাবটাইটেলগুলো যেগুলো আছে সেগুলো হবে ফন্ট সাইজ 12। এরপরে অ্যাপেন্ডিক্স, রেফারেন্স। এরপরে নেক্সট সেপারেট পেজে শুরু হবে লিস্ট অফ ফিগার, এবং এই লিস্ট অফ ফিগারে আমাদের রিপোর্টে যতগুলো ফিগার থাকবে সবগুলো ফিগার কত নাম্বার পেজে আছে এবং ফিগারের নাম্বারিং সহ আমরা এখানে মেনশন করে দেব। এবং এরপরে ফিগারিং করার, অর্থাৎ কোনো একটা ইমেজ ইউজ করলে সেটার নেমিংটা করতে হয় এভাবে ফিগার 1। এরপরে সেটা হবে ফন্ট সাইজ 10 এবং অ্যালাইনমেন্টটা হবে সেন্টার। সবচেয়ে আমার ইমেজের অ্যাড্রেসিংটা হয় নিচে এবং সেটা অ্যালাইনমেন্টটা হয় হচ্ছে সেন্টারে। এবং ফিগারিংটা আমরা রাখার চেষ্টা করব। সাপোজ এটা যদি হয় চ্যাপ্টার 1 এর ফার্স্ট ফিগার তাহলে 1.1, এরপরে চ্যাপ্টার 2 এর যদি ফার্স্ট ফিগার হয় 2.1 অ্যান্ড সো অন, এভাবে আমরা রাখতে পারি। এরপরে আমাদের সেপারেট পেজে শুরু হবে লিস্ট অফ টেবিল, অর্থাৎ আমাদের প্রজেক্ট বা ইন্টার্নশিপ রিপোর্টে যদি কোনো টেবিল থেকে থাকে তাহলে ওই টেবিলের নাম্বারিংগুলো কত, ওই টেবিলটা কত নম্বর পেজে আছে এবং টেবিলটার নাম্বার কত সেটা। সো টেবিলের নাম্বারিং করার রুলসটা হচ্ছে টেবিলের হেডারটা হয় ওপরে এবং সেন্টারে, এবং সেটাও হবে হচ্ছে ফন্ট সাইজ 10। সো এটা যাতে আমরা মনে রাখি। এবং এখানে বলেই দেওয়া হয়েছে যে লিস্ট অফ ফিগার অ্যান্ড লিস্ট অফ টেবিল মাস্ট বি ইন সেপারেট পেজ। সো এমনটা হতেই পারে অনেকে হয়তো রিপোর্ট লিখতে লিখতে চ্যাপ্টারগুলো লিখার পরে দেখা গেছে জায়গা বেঁচে গেছে রেফারেন্সে পরে। সো তার মানে এই না যে আমরা এখান থেকে লিস্ট অফ ফিগার বা লিস্ট অফ টেবিল শুরু করব। এগুলো ডেফিনেটলি যদি একটা ফিগারও থাকে বা একটা টেবিলও থাকে সেটা সেপারেট পেজে হতে হবে। ওকে, সো এইবার আমরা যে পেজে আছি এটাই আসলে আমাদের মেন পেজ, যেখানে সব কিছুই বলে দেওয়া আছে, যেমন চ্যাপ্টার রাইটিং স্টাইল। সো চ্যাপ্টারের নেমটা আমরা শুরু করব, আমরা দেখতেই পাচ্ছি, ক্লিক করলেই আমরা দেখতে পাবো এখানে ফন্ট সাইজটা আছে 14 এবং সেটা হবে হচ্ছে ক্যাপিটাল লেটারে। এরপরে হচ্ছে চ্যাপ্টারের নেমটা, তারপরে আদার যে ইনস্ট্রাকশনগুলো খুবই ক্লিয়ারলি দেয়া আছে, যেমন পেজ সেটআপ, অর্থাৎ এই যে আমাদের পেজের যে বর্ডারিং, এই পাশটুকুতে যে ফাঁকা আছে আবার এই পাশটুকুতে যে ফাঁকা আছে অথবা উপরে বা নিচে, এটার স্পেসিংটা বলে দেওয়া আছে। যেমন লেফটে আর রাইটে আমরা 1.25 করে ফাঁকা রাখতে পারবো এবং টপ এবং বটমে আমরা 1 থেকে 1.25 পর্যন্ত ফাঁকা রাখতে পারবো। সো এইটা যাতে আমরা একটু মাথায় রাখি, এরকমভাবে যাতে আমরা ওরিয়েন্টেশনটা করে ফেলতে পারি। এরপরে লাইন স্পেসিং। সো লাইন স্পেসিং বলতে আমরা বুঝাই হচ্ছে
দুইটা লাইনের মধ্যে গ্যাপ, যেমন এই যে এই প্যারাগ্রাফটুকু বা এই প্যারাটুকু যদি আমি সিলেক্ট করে এই লাইন স্পেসিংয়ে যাই, আমরা দেখতে পাচ্ছি 1.5 দেয়া আছে। সো আমাদের এনশিওর করতে হবে যে আমাদের এই গ্যাপটা হচ্ছে 1.5 আছে। এরপরে কলাম ডেফিনেটলি সিঙ্গেল কলাম, সো এখানে নো ডাউট। এরপরে ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান, অর্থাৎ টপ টু বাটাম আমাদের রিপোর্টের পুরোটুকুতেই টাইমস নিউ রোমান ফন্ট ইউজ করতে হবে, এছাড়া অন্য কোনো ফন্ট যাতে আমাদের রিপোর্টে না থাকে। হেডার বলতে বোঝানো হচ্ছে এই যে চ্যাপ্টারের নেমটা। সো এখানে অলরেডি আমি বলে দিয়েছি যে এটা বোল্ড হবে, ক্যাপিটাল হবে, অ্যালাইনমেন্ট হবে সেন্টার এবং ফন্ট সাইজ হবে 14। দেখেন ক্লিয়ারলি সব কিছু বলে দেওয়া আছে। ইনার টেক্সট, অর্থাৎ যখন আমরা ভেতরের কন্টেন্টগুলো লিখে শুরু করলাম সেগুলো হবে হচ্ছে ফন্ট সাইজ 12 এবং প্লেন টেক্সট, সো একদম প্লেন। টেক্সট অ্যালাইনমেন্ট জাস্টিফাই, সো জাস্টিফাই বলতে বোঝানো হয় এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি দুই পাশ লেবেল হয়ে আছে, সো এটাকে বলে জাস্টিফাই। যেমন জাস্টিফাই অপশানটা আমরা খুব সহজে এখানে পেয়ে যাব। জাস্টিফাই বলতে আমরা জাস্ট টেক্সট বুকে যেমন দেখি দুই পাশে সমান হয়ে থাকে, আমাদের অনেক সময় আমরা যেটা করি আমরা লেফট অ্যালাইনমেন্ট রাখি, সো এই রাইট সাইডটা এরকম এলোমেলো বা অসমান হয়ে থাকে। সো আমরা এটা সবসময় যাতে জাস্টিফাই করে নিই, পুরো আমার রিপোর্টেই যাতে এটা জাস্টিফাই থাকে, শুধুমাত্র এই জিনিসগুলো যাতে যেগুলো সেন্টার বলা হয়েছে যাতে সেন্টার থাকে। আচ্ছা, এরপরে বলা হয়েছে হচ্ছে ফিগার ক্যাপশন, তো আমরা বলেই দিলাম যে বাটনে হবে, বটমে হবে, সেন্টার হবে, টেবিল ক্যাপশন ওপরে হবে, টপে এবং সেন্টারে হবে। এরপরে অ্যাপেন্ডিক্সগুলো থাকবে। সো ওভারঅল এই হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিং ফরম্যাটের ইনস্ট্রাকশন বা প্রোভাইডেড ফরম্যাট টেমপ্লেট। রিপোর্ট লেখার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিপোর্টের পেজ নাম্বারিং। সো পেজ নাম্বারিংটা একটু কেয়ারফুলি করতে হবে, কারণ পেজ নাম্বারিংয়ে অনেক সময় আমরা ভুল করে থাকি। যেমন আমি একটা ডেমো রিপোর্ট দেখাচ্ছি, আমাদের ফার্স্ট পেজটাতে কোনো নাম্বারিং থাকবে না, টাইটেল পেজতে। এরপর থেকে শুরু হবে হচ্ছে আমাদের রোমান নাম্বারিং, পেজগুলোকে নাম্বারিং করতে হবে এবং বাম সাইডে আমাদের ক্রেডিট দিয়ে রাখতে হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। সো এই রোমান নাম্বারিংটা চলবে টিল স্টার্টিং দ্য ফার্স্ট চ্যাপ্টার শুরুর আগ পর্যন্ত এই রোমান নাম্বারিংটা কন্টিনিউ করবে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। সো টেবিল অফ কন্টেন্ট বলি, অ্যাবস্ট্রাকশন বলি, অ্যাকনোলেজমেন্ট বলি, সব পেজেই থাকবে হচ্ছে রোমান নাম্বারিং এবং ডেফিনেটলি এইটা আমরা সব সময় রাখবো, ক্রেডিটটা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সো লিস্ট অফ ফিগার এবং লিস্ট অফ টেবিলও তাই থাকবে। এরপরে যখন থেকে পেজ চ্যাপ্টার 1 শুরু হবে তখন থেকে শুরু হবে হচ্ছে নিউমেরিক্যাল নাম্বারিং, যেমন আমরা দেখছি এখানে নাম্বারিং 1, বাট ক্রেডিটটা এখানেও থাকবে। সো হোল আমার রিপোর্টে ক্রেডিটটা থাকতে হবে, বাট এই নাম্বারিংটা যাতে আমরা খেয়াল করি। এরপর থেকে আমাদের শেষ পর্যন্ত হবে হচ্ছে নিউমেরিক্যাল নাম্বারিং। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটাও যাতে আমরা একটু মাথায় রাখি। এরপরে আমাদের রেফারেন্সিংগুলো আমরা আসলে IEEE রেফারেন্সিংকে ফলো করি। সো এখানে রেফারেন্সিংগুলো বলেই দেওয়া আছে। যেমন আমরা যদি কোনো একটা পেপারকে ফলো করি তাহলে প্রথমে হবে অথারদের নেম, এরপর পেপারের টাইটেল, এবার কোন জায়গায় এটা হচ্ছে পাবলিশড হয়েছিল, ভলিউমটা কত, পেজ নাম্বার কত ছিল এবং পাবলিকেশন ইয়ার। সো এটা এভাবে দিতে হয়, এই যে এখানে ফরম্যাটটা বলেই দেওয়া আছে আর কি। এরপরে হচ্ছে যদি কোনো বই হয়, বইয়ের যদি রেফারেন্স দেয় তাহলে প্রথমে অথর, বুক টাইটেল, তারপরে হচ্ছে এডিশনটা বলে দিতে হবে, পাবলিশার বলে দিতে হবে, ইয়ারটা হবে বলে দিতে হবে এবং কোন পেজ নাম্বার থেকে আমরা কন্টেন্টটা নিয়েছি সেটা। এক্সাম্পল একটা দেওয়া আছে। ওয়েবসাইট যদি হয় তাহলে আমাদের প্রথমে ওয়েবসাইটের টাইটেলটা দিতে হবে, এরপরে কোন জায়গায় অ্যাভেলেবল অর্থাৎ URLটা আমাদের দিয়ে দিতে হবে এবং লাস্ট আমি কখন অ্যাক্সেস করেছি সেটা দিয়ে দিতে হবে। সো এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে আমরা করার চেষ্টা করব, এক্স্যাক্টলি সব কিছুই আমাদের বলে দেওয়া আছে। জাস্ট আমরা টপ টু বাটন যদি একটু 2 মিনিট সময় নিয়ে পড়ে নেই তাহলে আমার মনে হয় না যে রিপোর্টে ফরম্যাটে কোনো প্রবলেম আমাদের হওয়ার কথা। সো হোপফুলি এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর কারো কোনো রিপোর্ট রাইটিংয়ে প্রবলেম হওয়ার কথা নেই, কারণ ওভার অ্যান্ড ওভার এগেন দেখা যায় যে সুপারভাইজারের কাছে আপনারা যখন রিপোর্টটা পাঠান তারা আবার কমেন্টস করে পাঠান এই প্রবলেম। সো এখানে আপনারও একটা প্রবলেম ক্রিয়েট হয় এবং সুপারভাইজারের জন্য এটা আসলে একটু প্রবলেম হয়ে যায় একাধিকবার এক রিপোর্ট চেক করা। সো এটা দেখার ফলে হোপফুলি এই অ্যানোম্যালিসটা আমরা সলভ করতে সক্ষম হব। সো আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আশা করি নেক্সট টিউটোরিয়ালে সবার সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।